আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে একাদশ এবং দ্বাদশ শ্রেণী অর্থাৎ যারা এইচএসসি পরীক্ষা এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের ইংরেজি দ্বিতীয় পত্রের গ্যাপ ফিলিং উইথ স্পেশাল ওয়ার্ডস, ফ্রেজেস এবং ক্লজেস নিয়ে আলোচনা করা হবে। এই কোয়েশ্চনটি ইংরেজি দ্বিতীয় পত্রের ৩ নং কোয়েশ্চনে এসে থাকে এবং এর জন্য মার্ক বরাদ্দ রয়েছে ৫। আজকের ভিডিওটি সদ্য যারা এসএসসি বা দাখিল পরীক্ষা সম্পন্ন করেছে তাদের জন্য আশা করছি উপকারী হবে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে মোট ১৪টি ওয়ার্ডস, ফ্রেজেস এবং ক্লজেসের সমন্বয় করা হয়েছে এবং এর বাইরেও কিছু রয়েছে, কিন্তু এখানে ১৪টি গ্রহণ করা হয়েছে কারণ হচ্ছে অধিকাংশ বোর্ড পরীক্ষাতে দেখা গেছে এই ১৪টির মধ্য থেকে পরীক্ষায় এসেছে এবং এগুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই গুরুত্ব বিবেচনায় এগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। এর বাইরে যে কয়েকটি রয়েছে ভবিষ্যতে কোনো ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করা হবে, কিন্তু এই ১৪টি আশা করছি পরীক্ষায় আসবে এবং এর বাইরে খুব কম হঠাৎ এর বাইরে পরীক্ষায় আসে। তো আমরা এক একটি বিশ্লেষণে যাচ্ছি এখন। প্রথম ফ্রেজটি হচ্ছে ওয়াজ বর্ন। ওয়াজ এবং বর্ন এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত এই ফ্রেজটির অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা। জন্মগ্রহণ করা শব্দটি সাধারণত অতীতকাল এবং প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয়ে থাকে। যেমন মিস্টার জামাল ওয়াজ বর্ন ইন 1978। মিস্টার জামাল বা জনাব জামাল 1978 সালে জন্মগ্রহণ করেছেন। এখানে শূন্যস্থানে ওয়াজ বর্ন শব্দগুচ্ছটি ব্যবহার করতে হবে। আমরা লক্ষ্য করে থাকব যে ওয়াজ বর্ন এর পর সাধারণত সময় অথবা প্লেস বা স্থান এবং সিচুয়েশনের উল্লেখ থাকে, অর্থাৎ জন্মগ্রহণ কখন করা হয়েছে বা কোন স্থানে জন্মগ্রহণ করা হয়েছে বা কোন সিচুয়েশন জন্মের সময় ছিল, এরকম শব্দগুচ্ছ থাকতে পারে ওয়াজ বর্ন এর পরে। এই উদাহরণ যে বাক্য আছে এখানে সময় উল্লেখ করা হয়েছে। পরবর্তী ফ্রেজ হচ্ছে হ্যাড বেটার। হ্যাড বেটার অনেকটা মডেল অক্সিলারি ভার্বের মতো ব্যবহার হয় এবং যার অর্থ হচ্ছে কাজটি করা ভালো, অর্থাৎ যে কাজটি করা ভালো হবে তার পূর্বে হ্যাড বেটার ফ্রেজটি ব্যবহার করা হয়। যেমন ইট ইজ রেইনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে। ইউ হ্যাড বেটার স্টে হিয়ার এ ফিউ মিনিটস, তুমি এখানে আরও কয়েক মিনিট অবস্থান বা স্টে করা ভালো। এখানে স্টে মূল ভার্বের আগে হ্যাড বেটার ফ্রেজটি ব্যবহার করে যে স্টে করাটা ভালো কাজ হবে বা ভালো হবে, উত্তম হবে, এটি বোঝানোর জন্য স্টে এর পূর্বে হ্যাড বেটার ফ্রেজটি ব্যবহার করা হয়েছে। হ্যাড বেটার এর পর সাধারণত ভার্বের ১ নং ফর্ম বা V1, যেটাকে আমরা বেস ফর্ম বলে ডাকি, ব্যবহার করা হয়। আমাদের পরবর্তী ফ্রেজ হচ্ছে উড রাদার, যেটির অর্থ দুটি কাজের মধ্যে অধিক পছন্দনীয় যে কাজ সেইটির পূর্বে উড রাদারটা ব্যবহার হয়, অনেকটা মডেল অক্সিলারির মতো এর ব্যবহার। যেমন আই উড রাদার স্টাডি দেন স্লিপ, এখানে দুটি ভার্ব রয়েছে, একটি হচ্ছে স্টাডি আর একটি হচ্ছে স্লিপ। এখানের মধ্যে স্টাডি করাটা যেহেতু আমার কাছে প্রেফারেবল বা অধিক পছন্দনীয়, এই জন্য স্টাডি শব্দের আগে উড রাদার ব্যবহার করা হয়েছে। উড রাদারের পরেও ভার্বের ১ নং ফর্ম বা V1 ব্যবহার করা হয়, তারপরে দেন একটি শব্দ থাকে তুলনা বোঝাতে এবং তারপরে আবারও V1 বা ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয়। আমরা অনেক সময় কনফিউশনে থাকি যে কখন হ্যাড বেটার এবং কখন উড রাদার ব্যবহার করতে হয়। এক্ষেত্রে লক্ষণীয় উড রাদারের সাথে প্রায়শই দেন শব্দটি যুক্ত থাকে। পরবর্তী ফ্রেজটি হচ্ছে লেট অ্যালোন, যাকে বাংলায় বলতে পারি আমরা ভাবাই যায় না বা দূরের কথা। আমরা যদি উদাহরণের দিকে লক্ষ্য করি, রাকিব ক্যানট বাই এ বাইসাইকেল, রাকিব একটি বাইসাইকেল কিনতে পারে না। লেট অ্যালোন এ কার, আর কারের কথা তো ভাবাই যায় না। যেহেতু প্রথম কাজটি তুলনামূলক সহজ হওয়া সত্ত্বেও সেটি সম্ভব হচ্ছে না, সুতরাং পরেরটি অবশ্যই অসম্ভব হবে, যেহেতু কার পরেরটি বাইসাইকেলের চাইতে অনেক দামি। সুতরাং এই দুয়ের মধ্যখানে লেট অ্যালোন ফ্রেজটি ব্যবহার করা হবে, এটি বোঝাতে যে আগেরটি যেহেতু সম্ভব হচ্ছে না, পরেরটি আরও বেশি কঠিন, সুতরাং পরেরটিও সম্ভব হবে না, এই অর্থে লেট অ্যালোন ফ্রেজটি ব্যবহার করা হয়। আমাদের পরবর্তী ফ্রেজ হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, যার বাংলা অর্থ যখনই। কোনো এক টেন্সে যখন দুটি কাজ একই সময়ে সংঘটিত হয়, অর্থাৎ একটি ঘটার পরপরই আরেকটা ঘটে, এরকম অর্থ প্রদান করার ক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ ফ্রেজ ব্যবহার করে থাকি। অ্যাজ সুন অ্যাজ আওয়ার টিচার এন্টার্স দ্য ক্লাসরুম উই স্ট্যান্ড আপ, শিক্ষক আসার সাথে সাথে আমরা দাঁড়িয়ে গেলাম। আমাদের পরবর্তী ক্লজটি হচ্ছে হোয়াটস ইট লাইক বা হোয়াটস
তারপরে একটি সাবজেক্ট থাকবে, তারপরে লাইক। অভিজ্ঞতা বা কোনো কিছুর অবস্থা বোঝাতে এই ক্লজটি ব্যবহার করা হয়ে থাকে। এখানে হোয়াটস মানে হচ্ছে হোয়াট ইজ অথবা হোয়াট ওয়াজ। যেমন হোয়াটস ইট লাইক ক্যাম্পিং ইন দ্য ফরেস্ট, বনের মধ্যে ক্যাম্পিং বা তাঁবু তৈরি করে থাকাটা কেমন। এই অভিজ্ঞতাটি জানতে চাওয়ার জন্য হোয়াটস ইট লাইক এই ক্লজটি ব্যবহার করা হয়েছে, এবং যেহেতু এটা দিয়ে প্রশ্ন করা হচ্ছে অবশ্যই এটি একটি প্রশ্নবোধক বাক্য এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এখানে লক্ষণীয় হোয়াটস লাইকের পরে ভার্বের সাথে যদি কোনো ভার্ব দেওয়া থাকে সেক্ষেত্রে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আবার কখনো কখনো এমন হতে পারে ওয়ার্ডস এই জায়গাটির গ্যাপ থাকবে, তারপরে একটি সাবজেক্ট থাকবে, তারপরে আবার লাইক লেখার জন্য গ্যাপ দেওয়া হবে। এক্ষেত্রে যেহেতু দুটি গ্যাপের মধ্যখানে সাবজেক্ট রয়েছে, এটি যেহেতু ভার্ব না, সুতরাং এখানে তো আর আইএনজি যুক্ত হচ্ছে না। কিন্তু যদি এই ক্ষেত্রে যদি আইএনজি যুক্ত হবে তখনই যখন হোয়াটস ইট লাইকের পরে ভার্ব থাকবে। তাহলে এই দুই ধরনের বাক্য পরীক্ষায় আসতে পারে এবং এগুলো দ্বারা সাধারণত প্রশ্ন করা হয় এবং কারো কাছ থেকে অভিজ্ঞতা বা অবস্থা জানতে চাওয়া হয়। যেমন হোয়াটস দ্য লেসন লাইক, লেসন বা ক্লাসটি বা পাঠদানটি কেমন ছিল, এই অবস্থা জানতে চাওয়া হচ্ছে। আবার হোয়াটস ইট লাইক ক্যাম্পিং ইন দ্য ফরেস্ট, এটার মাধ্যমে বনে অবস্থান করা কেমন বোঝাচ্ছে। আর এই সকল বাক্যের পরে অবশ্যই কোয়েশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আরেকটি ক্লজ রয়েছে যেটি দিয়ে সাধারণত কোয়েশ্চেন করা হয়, যেমন হোয়াট ডাজ, তারপরে একটি সাবজেক্ট থাকবে, তারপরে লুক লাইক, কোনো জিনিস দেখতে কেমন, এই তথ্যটি জানতে চাওয়ার ক্ষেত্রে হোয়াট ডাজ এবং লুক লাইক এই দুইটি একসাথে ব্যবহার করা হয়। যেমন হোয়াট ডাজ এ টাইগার লুক লাইক, একটি বাঘ দেখতে কেমন, এর উত্তরে বলা হচ্ছে আই হ্যাভ নেভার সিন ওয়ান, আমি কখনো একটিও দেখিনি। তাহলে কোনো কিছু দেখতে কেমন এই তথ্যটি জানতে চাওয়ার ক্ষেত্রে হোয়াট ডাজ, তারপরে একটি সাবজেক্ট বসে এবং তার পরবর্তী যে গ্যাপ থাকবে সেখানে লুক লাইক এই দুটি শব্দ ব্যবহার হবে একসাথে, এবং অবশ্যই এটি দিয়ে প্রশ্ন করা হবে বা কোনো কিছু দেখতে কেমন এই জিনিসটি জানতে চাওয়া হবে। পরবর্তী ফ্রেজটি হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু। এটিও একটি মডেল অক্সিলারি ভার্বের মতোই ব্যবহার করা হয়। এটি দ্বারা প্রয়োজনীয়তা বা আবশ্যকতা প্রকাশ করা হয়। যেমন উদাহরণে দেখতে পাচ্ছি মাই ক্লাস স্টার্টস এট 9 AM, আমার ক্লাস সকাল 9টায় শুরু হয়। সো আই হ্যাভ টু রিচ বিফোর দ্য টাইম, আমাকে সময়ের পূর্বে উপস্থিত হতে হবে বা পৌঁছাতে হবে। এখানে যেহেতু আবশ্যকতা, ক্লাস শুরুর পূর্বেই আবশ্যিকভাবে আমাকে উপস্থিত হতে হবে, এজন্য শূন্যস্থানে হ্যাভ টু শব্দটি ব্যবহার করা হয়েছে। সুতরাং আমরা কনটেক্সট দেখি বা প্রেক্ষাপট দেখি এটি বুঝতে পারবো। হ্যাভ টু, হ্যাজ টু বা হ্যাড টুর পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম বা V1 ব্যবহার করতে হয়। আমাদের পরবর্তী ক্লজ হচ্ছে উড ইউ মাইন্ড, তুমি কি বা আপনি কি কিছু মনে করবেন বা তুমি কি কিছু মনে করবে। কাউকে কোনো প্রশ্ন করা যে এই কাজটি করলে সে কিছু মনে করবে কিনা বা কেমন ভাবে নেবেন, এই ক্ষেত্রে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করে থাকি। যেমন উড ইউ মাইন্ড ক্যারিং মাই ব্যাগ, আপনি কি আমার ব্যাগটি বহন করলে বা ব্যাগটি নিলে কিছু মনে করবেন। তাহলে এই ক্ষেত্রে উড ইউ মাইন্ড ব্যবহার করা হয় এবং এটি প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়। লক্ষণীয় হচ্ছে উড ইউ মাইন্ডের মাইন্ড শব্দটির পরে যে ভার্ব বসবে তখন ভার্ব 1 এর সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে। তো আমরা এটি দেখেই বুঝতে পারবো যে আইএনজি দেখেও বুঝতে পারবো যে এখানে উড ইউ মাইন্ড ব্যবহার করা হবে। আর যেহেতু এটা কোয়েশ্চন সেন্টেন্স অবশ্যই তার শেষে কোয়েশ্চন মার্ক ব্যবহার করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় উড ইউ মাইন্ড আই নেভার মাইন্ড এরকমও থাকতে পারে, উড ইউ মাইন্ডের জায়গায় আমি কিছু মনে করব না এরকমও থাকতে পারে। তারপরে শব্দ হচ্ছে দেয়ার, কোনো কিছু আছে বা অস্তিত্ব বোঝাতে দেয়ার শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমরা উদাহরণ যদি লক্ষ্য করি, দেয়ার ইজ এ লাইব্রেরি ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি লাইব্রেরি আছে। এখানে লাইব্রেরির অস্তিত্ব বা এক্সিস্টেন্স বোঝানোর কারণে দেয়ার শব্দটি ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে লক্ষণীয় এই দেয়ারটিকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার, যেহেতু এই দেয়ার দ্বারা বাক্যটি ইন্ট্রোডিউস করা হয়েছে বা শুরু করা হয়েছে। এই বাক্যটির মূল সাবজেক্ট মূলত থাকে ভার্ব এর পরে, তাই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বকেও সিঙ্গুলারে রাখতে হয়। যেমন প্রথম বাক্যে ইজটি সিঙ্গুলার কারণ লাইব্রেরি একটি, এবং পরের বাক্যটিতে দেয়ার আর ব্যবহার করা হয়েছে কারণ এখানে স্কুলের সংখ্যা দুটি। দেয়ার আর 2 স্কুলস ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে দুটি বিদ্যালয় রয়েছে। সুতরাং দেয়ারের উপর ভিত্তি করে না, বরং ভার্বের পরে যেই সাবজেক্ট থাকবে মেইন সাবজেক্ট যাকে উদ্দেশ্য করা হচ্ছে সেটি যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হবে, এবং ভার্বের পরের যে নাউন বা নাউন ফ্রেজ থাকবে সেটি যদি প্লুরাল হয় দেয়ারের পরের ভার্বটিও প্লুরাল করা হবে। তো যেহেতু এটির মাধ্যমে কোনো অস্তিত্ব বা কোনো কিছু আছে বোঝায়, এই সিচুয়েশনের ক্ষেত্রেই শুধুমাত্র আমরা
দেয়ার শব্দটিকে ব্যবহার করতে পারি। এবং দেয়ার যেহেতু ইন্ট্রোডাক্টরি শব্দ, এটার উপর ভার্ব নির্ণয় করে না, বরং ভার্বের পরে কি আছে সেটার উপরই নির্ধারিত হবে ভার্বটি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। পরবর্তী শব্দ হচ্ছে ইট। ইটের মাধ্যমে অনেকটা, এটাও দেয়ারের মতো না, বাট কাছাকাছি। ইট দ্বারা কোনো কিছু পরিচয় করিয়ে দেওয়া হয় অথবা সময়, দূরত্ব, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয়। যেমন ইট ইজ রেইনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে, একটা সিচুয়েশন বা অবস্থা বর্ণনা করা হচ্ছে। আর ইট প্রোনাউনটি যেহেতু সিঙ্গুলার, এটির সাথে অবশ্যই সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হয়, এজন্য ইট ইজ ব্যবহার করতে হয়েছে। ইট ইজ এর জায়গায় ওয়াজ হতে পারে, হ্যাজ হতে পারে, বা অন্য কোনো সিঙ্গুলার ভার্ব হতে পারে। তো দেয়ারের সাথে ইটের পার্থক্য হচ্ছে, দেয়ার ওই সকল বাক্যে যুক্ত হয় যে সকল বাক্য দ্বারা এক্সিস্টেন্স বা কোনো কিছুর অস্তিত্ব থাকা বোঝায়। আর অপরদিকে ইট দ্বারা জাস্ট কোনো কিছু পরিচয় করানোর ক্ষেত্রে ইট ব্যবহার করা হয়। যেমন আমরা বলতে পারি, ইট ইজ আই হু ইজ স্পিকিং নাও, এটি হচ্ছে আমি যে এখন কথা বলছি। তো এখন পরিচিত করাচ্ছি কে কথা বলছে, এই ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করতে পারি। আমাদের পরবর্তী ফ্রেজ হচ্ছে হোয়াট ইফ। হোয়াট ইফ এর বাংলা অর্থ হচ্ছে কেমন হয় বা কি হবে। যেমন হোয়াট ইফ আই ডু ইট, কেমন হবে যদি আমি এই কাজটি করি বা এটি করি। এক্ষেত্রে লক্ষণীয়, হোয়াট ইফ এর পরে সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, যেমন আই ডু ইট, এই অংশটা কিন্তু অ্যাসার্টিভ। এর পূর্বে হোয়াট ইফ যুক্ত করার কারণে এই আই ডু ইট এবং হোয়াট ইফ এই সবটুকু মিলে বাক্যটি ইন্টারোগেটিভের রূপ নিয়েছে। তাহলে কেমন হয় বা কি হবে এই রকম অর্থ প্রদান করতে চাইলে আমরা হোয়াট ইফ ব্যবহার করব। তারপরে হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ দো, দুটির অর্থই প্রায় সমার্থক, যেটি বাংলা অর্থ হচ্ছে যেন। যেমন হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার এ প্রেসিডেন্ট, সে এমনভাবে কথা বলে যেন সে একজন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। তো ভাবটা যেমন এমন যে সে এই ব্যক্তি হয়ে গেছে বা ওইটা করছে, এরকম ভাব বোঝাচ্ছে, কিন্তু মূলত সিচুয়েশনটা এরকম না, বরং আনরিয়েল সিচুয়েশন। বাস্তবিক পক্ষে যদি অবাস্তব কোনো কিছু বোঝাতে চাই, সেক্ষেত্রে আমরা অ্যাজ ইফ বা ইন্টারচেঞ্জেবলি অ্যাজ দো ব্যবহার করতে পারবো। এক্ষেত্রে লক্ষণীয়, অ্যাজ ইফ এর আগে যদি প্রেজেন্ট টেন্স হয়, অ্যাজ ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর যদি অ্যাজ ইফ এর আগে পাস্ট ইনডিফিনিট হয়, সেক্ষেত্রে অ্যাজ ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। এর মাধ্যমে আমরা প্রায় 14টি শব্দগুচ্ছ বা খণ্ডবাক্য সম্পর্কে জানতে পেরেছি। এখন প্র্যাকটিসের পালা। পরীক্ষায় কিভাবে আসবে একটু দেখে নিই আমরা। এখানে একটি বোর্ড কোয়েশ্চেন দেয়া হবে, 10টি বাক্য আছে। এখানে এ থেকে যে পর্যন্ত প্রতিটি শূন্যস্থানে কি বসাতে হবে তার জন্য বক্সে ক্লু দেয়া থাকবে। এই ক্লুগুলো নিয়ে আমরা একটি শূন্যস্থান পূরণ করতে পারবো। পরীক্ষার ক্ষেত্রে শুধুমাত্র নাম্বার এবং উত্তর বসালেই হবে, পুরো বাক্য লেখার প্রয়োজন নেই। আশা করছি কয়েকবার প্র্যাকটিস করলে এবং কয়েকটি বোর্ড কোয়েশ্চেন সলভ করলেই আমরা এগুলো সহজে করতে পারবো। আশা করছি কমেন্টের মাধ্যমে অনেকেই উত্তরগুলো জানিয়ে দিবে। কমেন্টের উত্তর জানালে অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ উত্তরগুলো আবার রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দিতে। যেহেতু এই বিষয়টি বেশ সহজ, মাত্র 14টি ওয়ার্ডস, ফ্রেজেস বা ক্লজেস মুখস্থ করলেই হয়ে যাচ্ছে, প্রায় শতভাগ বা কাছাকাছি আমরা উত্তর করতে সক্ষম হব। এজন্য আশা করব অবশ্যই প্রত্যেক শিক্ষার্থী ভিডিওটি ভালো করে দেখবে এবং প্রয়োজনে বই থেকে এগুলোর ব্যাখ্যাগুলো আবার পড়ে নিতে পারো যদি কোনো পয়েন্টে বুঝতে সমস্যা হয়। তো আজকের ভিডিও আমরা এখানেই সমাপ্ত করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিরাপদে